আজকে প্রথমেই আমরা একটা দারুণ ভালো টপিকস আলোচনা করব। প্রাসের সর্বোচ্চ বিন্দুতে গতিশক্তি ও স্থিতিশক্তি। প্রাস কি আমরা শিখে ফেলেছি। ধরো একটা বস্তু, তাকে আমরা অনুভূমিকের সঙ্গে থিটা কোণ করে ইউ বেগে ছুঁড়ে দিয়েছি। এইটা মনে করো প্রাসের সর্বোচ্চ বিন্দু। তাহলে এই অবস্থান মনে করো এটা পি। এখানে আমরা গতি শক্তি আর স্থিতি শক্তি এইটা আগে হিসাব করব। এখন এই যে সর্বোচ্চ বিন্দুতে গতিবেগ কি হবে, সর্বোচ্চ বিন্দুতে গতিবেগ কি হবে? দেখো গতি মানে আমরা মোটামুটি শিখেছি যে এই যে ধরো পি বিন্দু সর্বোচ্চ বিন্দু, এখানে যে বেগ তার যে অনুভূমিক উপাংশ, ধরো এখানে বেগ ভি, এখানে বেগ ভি, তার অনুভূমিক উপাংশ কি না ইউ কস থিটা। দেখো এটা কি করে পাচ্ছি? ধরো বস্তুটাকে আমি অনুভূমিকের সঙ্গে থিটা কোণ করে ইউ বেগে প্রক্ষেপ করেছি। তাহলে এই যে প্রক্ষেপ বেগ, এই প্রক্ষেপ বেগের অনুভূমিক উপাংশ ইউ এক্স মানে ইউ কস থিটা, উলম্ব উপাংশ ইউ ওয়াই মানে ইউ সাইন থিটা। খুব ভালো, আমরা শিখে ফেলেছি এটা। এবার কি শিখেছি? অনুভূমিক দিকের গতি সমবেগ যুক্ত গতি। কি অনুভূমিক দিকের গতি সমবেগ যুক্ত গতি? কারণ এই দিকে কোনো ত্বরণ নেই, কারণ প্রাসের যে ত্বরণ সেটা অভিকর্ষজ ত্বরণ, সেটা উলম্ব ভাবে নিচের দিকে ক্রিয়াশীল। অনুভূমিক দিকে তার কোনো উপাংশ নেই। যাই হোক, তাহলে অনুভূমিক দিকের গতি সমবেগ যুক্ত গতি। তার মানে এই যে ধরো পি বিন্দু, পি বিন্দুতে বেগের যে অনুভূমিক উপাংশ সেটা হলো ইউ কস থিটা। এবার উলম্বটা কি? এখন ব্যাপারটা এইভাবে ভাবো, এই যে যখন আমি ছুঁড়লাম, তাহলে উলম্ব দিক বরাবর তার গতিটা কেমন একটু বুঝে নাও তো। বস্তু এইভাবে যাচ্ছে, কিন্তু উলম্ব দিকে দেখো এইভাবে গেল, এইখানটা এসে যেন মুহূর্তের জন্য থেমে গেল, তারপর দেখো নিচের দিকে নামছে। তার মানে এই যে সর্বোচ্চ অবস্থান, এখানে বেগের যে উলম্ব উপাংশ বা উলম্ব বেগ এটা শূন্য। কি ব্যাপারটা বোঝা গেল? তাহলে এই বিন্দুতে বেগ কি রুট ওভার ভি এক্স স্কোয়ার যুক্ত ভি ওয়াই স্কোয়ার। ভি ওয়াই শূন্য, তার মানে ভি এক্স মানে ইউ কস থিটা। ব্যাপারটা ক্লিয়ার কিনা? দেখ পি বিন্দুতে বেগ ভি। এখন এটা হলো প্রাসের সর্বোচ্চ অবস্থান, তাহলে এখানে উলম্ব বেগ হচ্ছে শূন্য। অনুভূমিক দিকের বেগ কি ইউ কস থিটা। তাহলে এই বিন্দুতে বেগ কি এটা। তাহলে এই যে সর্বোচ্চ অবস্থান মানে এই যে পি সর্বোচ্চ অবস্থান, এখানে গতিশক্তি তাহলে কত হলো? এখানে গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার। দেখ কি আসছে, হাফ এম ইউ স্কোয়ার কজ এ স্কোয়ার থিটা। মিটে গেল। এবার স্থিতি শক্তি দেখ, এটা হলো সর্বাধিক উচ্চতা এইচ। তার মানে এই অবস্থায় স্থিতি শক্তি কি ইপি। এম জি বড় এইচ, এম জি বড় এইচ কি
আমরা শিখেছি ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। তোমাদের আমি একটু আগেই বলেছি এখানে ফর্মুলাগুলো মুখস্থ রাখতে হবে। তাহলে ইপি জি কেটে গেল, হাফ এম ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। কি তাহলে দেখো প্রাসের যে সর্বোচ্চ অবস্থান, এখানে গতিশক্তি কি এটা, স্থিতিশক্তি কি এটা। তাহলে গতিশক্তি আর স্থিতিশক্তির অনুপাত কত? দেখো আমি যদি এটাকে ভাগ করি, হাফ এম ইউ স্কোয়ার কজ স্কোয়ার থিটা বাই হাফ এম ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, এটা কেটে গেল, কজ স্কোয়ার বাই সাইন স্কোয়ার। তাহলে কট স্কোয়ার থিটা। কি ব্যাপারটা ক্লিয়ার? তাহলে আমরা প্রাসের সর্বোচ্চ অবস্থানে গতিশক্তি শিখে ফেললাম, স্থিতিশক্তি শিখে ফেললাম এবং গতিশক্তি স্থিতিশক্তির অনুপাতও শিখে ফেললাম। এবার একটা অঙ্ক দেখো, রিলেটেড অঙ্ক, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট 2010-এ পড়েছি। এই অঙ্কটা সৃষ্টি প্রকাশনীর 11-এর যে ফার্স্ট সেমিস্টার বই তার পেজ নাম্বার 288 আছে। একটি বস্তুকে ইউ মিটার পার সেকেন্ড বেগে অনুভূমিকের সঙ্গে বিটা কোণে ছোঁড়া হলো। সর্বোচ্চ বিন্দুতে গতিশক্তি প্রারম্ভিক গতিশক্তির 3/4 অংশ যদি হয় বিটার মান। সর্বোচ্চ বিন্দু, এখানে গতিশক্তিটা এই যে প্রারম্ভিক গতিশক্তি মানে যে ছোঁড়া হয়েছিল যখন, তার 3/4 অংশ। তাহলে ব্যাপারটা কি? এখানে আমরা ধরে নিয়েছিলাম কি প্রক্ষেপণ থিটা, প্রশ্নে বলে দিয়েছে বিটা, একই ব্যাপার। তাহলে বস্তুকে যখন ছোঁড়া হচ্ছে প্রারম্ভিক গতিশক্তি হাফ এম ইউ স্কোয়ার, মানে এখানে গতিশক্তি। এবার এখানে গতিশক্তি কত? সর্বোচ্চ অবস্থান ইকে ড্যাশ হাফ এম ইউ স্কোয়ার কজ এ স্কোয়ার বিটা। কিন্তু প্রশ্ন কি? প্রশ্ন বলছে এখানে গতিশক্তিটা, এখানে গতিশক্তির 3/4 অংশ, তাহলে 3/4 ইকে। তাহলে ইকে ড্যাশ হাফ এম ইউ স্কোয়ার কজ এ স্কোয়ার বিটা 3/4 1/2 এম ইউ স্কোয়ার, 1/2 এম ইউ স্কোয়ার কেটে গেল, তাহলে কজ স্কোয়ার বিটা 3/4 কস বিটা √3/2, তাহলে বিটা কত? 30 ডিগ্রি। তাহলে প্রক্ষেপণ কত পেয়ে গেলাম? 30 ডিগ্রি। তাহলে অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ, ভালো অঙ্ক, বাড়িতে ভালোভাবে প্র্যাকটিস করে নেবে প্রত্যেকে। এই অঙ্কটা দেখো, খুব ভালো অঙ্ক, কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। সৃষ্টি প্রকাশনীর বই পেজ নাম্বার 228, কোশ্চেন 28। একটি বস্তুকে ভি ভেক্টর ইকুয়াল টু এ আই ক্যাপ যুক্ত বি জে ক্যাপ বেগে প্রক্ষেপ করা হলে সর্বোচ্চ বিন্দুতে গতিশক্তি ও স্থিতিশক্তি সমান হবার শর্ত কি? এখন এই যে আমরা একটা বস্তুকে এই যে বেগে ছুঁড়ছি, এ আই যুক্ত বি জে, এই যে বেগে ছুঁড়ছি, তাহলে প্রক্ষেপ কোণ যদি থিটা হয় তাহলে ট্যান থিটা কি? বি বাই এ। এটা আমরা শিখেছি
যে ট্যান থিটা মানে b/a। এবার কি বলছে, সর্বোচ্চ বিন্দুতে গতিশক্তি ও স্থিতিশক্তি সমান হবার শর্ত কি? গতিশক্তি আর স্থিতিশক্তি সমান হবার শর্ত কি? দেখ, আমি নরমাল দেখছি। তাহলে গতিশক্তি, স্থিতিশক্তি, গতিশক্তি কি শিখেছি? হাফ এম ইউ স্কোয়ার কজ এ স্কোয়ার থিটা। স্থিতিশক্তি কি শিখলাম? হাফ এম ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। হাফ এম ইউ স্কোয়ার কেটে গেল, কজ স্কোয়ার দিয়ে ভাগ করে দিলাম, ট্যান স্কোয়ার থিটা মানে 1 বা ট্যান থিটা ইকুয়াল টু 1। ট্যান থিটা মানে কি পেয়ে গেছি? b/a, এটা ইকুয়াল টু 1। তাহলে a সমান b। ঠিক, তাহলে সর্বোচ্চ বিন্দুতে গতিশক্তি এবং স্থিতিশক্তি সমান হবার শর্ত কি? না, a সমান b। এবার দেখ, আমরা একটু আগে একটু শিখে ফেলেছি, কি বলতো? গতিশক্তি আর স্থিতিশক্তির অনুপাত কট স্কোয়ার থিটা। তাহলে গতিশক্তি আর স্থিতিশক্তি যদি সমান হয়, তাহলে আমি ওখান থেকে কি পাচ্ছি? কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, কট থিটা 1 বা ট্যান থিটা 1। ট্যান থিটা 1 মানে কি? b/a 1। তাহলে a সমান b। তুমি ওইভাবেও সমাধান করতে পারো। যাই হোক, খুব ভালো অঙ্ক, প্রত্যেকে ভালো করে প্র্যাকটিস করবে। এবার দেখো, আমরা শিখব প্রাসের গতির ক্ষেত্রে যান্ত্রিক শক্তি সংরক্ষিত থাকে। হ্যাঁ, থাকে। তোমরা এটা মনে রাখবে যে প্রাসের যে গতি, এখানে যান্ত্রিক শক্তি সর্বদা সংরক্ষিত থাকে। তার মানে কি? গতিশক্তি আর স্থিতিশক্তির যে সমষ্টি সর্বদা অপরিবর্তিত থাকবে। হ্যাঁ, এটা আমরা প্রমাণ করব। দেখে নাও, ব্যাপারটা বুঝে নাও সকলে। ধরো, এই যে ও বিন্দু থেকে আমরা একটা বস্তুকে ইউ বেগে অনুভূমিকের সঙ্গে থিটা কোণে ছুঁড়েছি, ঠিক আছে? তাহলে যখন আমরা প্রক্ষেপ করছি, তার গতিশক্তি কত? হাফ এম ইউ স্কোয়ার। তার স্থিতিশক্তি কত? এম জি, হাইট 0। তার মানে স্থিতিশক্তি 0। তার মানে যখন আমরা প্রক্ষেপ করছি, মোট টোটাল যে মেকানিক্যাল এনার্জি, তাহলে এটা কত? না, ই কে প্লাস ইপি। তাহলে ই কে ইপি যোগ করলে হাফ এম ইউ স্কোয়ার। তার মানে যখন আমরা প্রক্ষেপ করছি, তখন মোট যান্ত্রিক শক্তি হাফ এম ইউ স্কোয়ার। এবার আমরা যে কোনো একটা বিন্দু নেব, এই যে প্রাসের গতিপথ, যে কোনো একটা বিন্দু নেব, পি, স্থানাঙ্ক এক্স ওয়াই, যে কোনো একটা অবস্থান। তাহলে এখানে বেগ ভি, তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2g ওয়াই। তাহলে পি, এই যে বিন্দু, এখানে যে বেগ ভি যদি হয়, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2g ওয়াই, তাহলে এই অবস্থানে গতিশক্তি কত? এই অবস্থানে গতিশক্তি ই কে ড্যাশ হাফ এম ভি স্কোয়ার। তাহলে এটাকে আমি হাফ এম দিয়ে গুণ করব, তাহলে হাফ এম ইউ স্কোয়ার মাইনাস, এটাকে হাফ এম দিয়ে গুণ করলে 2 কেটে গেল, এম জি ওয়াই পেয়ে গেল। কি পেল? পি বিন্দুতে গতি শক্তি। স্থিতি শক্তি কত? ইপি ড্যাশ এম জি ইন্টু ওয়াই। ভূমি থেকে উচ্চতা কত? ওয়াই। তার মানে স্থিতি শক্তি পেয়ে গেছি।
তাহলে পি অবস্থানে মোট যান্ত্রিক শক্তি, গতি শক্তি যুক্ত স্থিতি শক্তি, তাহলে গতি শক্তি হাফ এম ইউ স্কোয়ার মাইনাস এম জি ওয়াই, স্থিতি শক্তি এম জি ওয়াই কেটে গেল, তাহলে মোট যান্ত্রিক শক্তি হয়ে গেল হাফ এম ইউ স্কোয়ার। যখন ছুঁড়েছিলাম প্রাসকে, তার মোট যান্ত্রিক শক্তি কত ছিল? হাফ এম ইউ স্কোয়ার। এই যে পি বিন্দুটা আমরা একটা যে কোনো বিন্দু নিয়েছি, যে কোনো, এই গতিপথের যেখানে খুশি আমি নিয়েছি। কি দেখলাম? যখন ছুঁড়েছিলাম যে যান্ত্রিক শক্তি ছিল, যে কোনো অবস্থানে যান্ত্রিক শক্তি একই। তাহলে ই সমান ই ড্যাশ, কি বলবো না, প্রাসের গতির ক্ষেত্রে যান্ত্রিক শক্তি অপরিবর্তিত থাকে, যান্ত্রিক শক্তি সংরক্ষিত থাকে। ঠিক আছে? এবার প্রাসের অনুভূমিক প্রক্ষেপ দেখো, তোমাদের ইএফএল এর ফার্স্ট সেমিস্টার পরীক্ষার জন্য এটা তো ইম্পর্টেন্ট বটেই, কিন্তু সমস্ত ধরনের যে কম্পিটিটিভ পরীক্ষা, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট, নিট, জেই মেন, সমস্ত ধরনের কম্পিটিটিভ পরীক্ষার জন্য এটা ইম্পর্টেন্ট একটা থিওরি। প্রত্যেকে ভালো করে বুঝবে, না দেখে বাড়িতে লিখবে, এবং অবশ্যই ফর্মুলাগুলো কিন্তু মুখস্থ করতে হবে। ধরো ভূমি, একটা মিনার, তার উচ্চতা মনে করো বড় এইচ। কি করলাম? মিনারের শীর্ষ থেকে একটা বস্তুকে ইউ বেগে অনুভূমিক ভাবে ছুঁড়ে দিলাম। কিভাবে ছুঁড়লাম? অনুভূমিক ভাবে ছুঁড়ে দিল। তারপর ছুঁড়ে তো দিল, যাবে কোন দিকে, কোন পথে যাবে? এইভাবে গিয়ে ভূমি স্পর্শ করবে। হলো, ধরো মিনার এ বি, সিতে গিয়ে ভূমি স্পর্শ করলো। ঠিক আছে? এইটাকে বলবো প্রক্ষেপ সীমা, এসি কে। আলোচনা করা যাক। লক্ষ্য করো, অনুভূমিক দিক বরাবর এক্স অক্ষ, এই দিক বরাবর ওয়াই অক্ষ, আর সেটাকে আমি ও ধরি। ঠিক আছে? এইবার দেখো, ধরো কোন একটা মুহূর্তে এর অবস্থান পি এক্স ওয়াই। এক্স কোনটা? এইটা এক্স। ওয়াই কোনটা? এইটা ওয়াই। হলো, মিটে গেল। এবার দেখো, প্রাসের যে ত্বরণ, প্রাসের ত্বরণ কি? আগে কি ছিল? অভিকর্ষ ত্বরণ। পাল্টে যাবে না, প্রাসের ত্বরণ অভিকর্ষ ত্বরণ একই থাকবে। ধরো যে কোনো মুহূর্তে প্রাসের ত্বরণ অভিকর্ষ ত্বরণ কোন দিকে? উলম্ব ভাবে নিচের দিকে। কোন দিকে? উলম্ব ভাবে নিচের দিকে। অনুভূমিক দিক বরাবর এর কোন উপাংশ আছে? না, নেই। আমরা শিখেছি একটা ভেক্টর রাশির তার সমকোণে লম্ব দিকে বা 90 ডিগ্রি কোণে
কোনো উপাংশ থাকে না। তাহলে প্রাসের ত্বরণ অভিকর্ষজ ত্বরণ, উলম্ব ভাবে নিচের দিকে ক্রিয়াশীল, অনুভূমিক দিকে তার কোনো উপাংশ নেই। অনুভূমিক দিকের গতি সমবেগ যুক্ত গতি, অনুভূমিক দিকের গতি সমবেগ যুক্ত গতি। তাহলে ধরো টি সময়ে আমি ধরে নিয়েছি প্রাসের অবস্থান pxy, তাহলে এক্সটা কি u ইনটু টি, বা টি মানে x বাই ইউ। 1 নম্বর সমীকরণ করে দিলাম। এবার এসো নিচের দিক। আমি অনুভূমিক দিকে কি বেগে ছুঁড়েছি? ইউ বেগে। এই বেগটা এদিক বরাবর মানে উলম্ব ভাবে নিচের দিকে কোন উপাংশ আছে? নেই, থাকার কথাও নয়। একই কথা, ভেক্টর তার সমকোণে কোনো উপাংশ থাকে না। তার মানে এই যে বস্তু যখন এই যে উলম্ব দিকের গতি নিচের দিকে, তার কোনো প্রাথমিক বেগ নেই। তাহলে ব্যাপারটা কি? আমি ছুঁড়েছি, এমন যাচ্ছে, এমন যাচ্ছে মানে কি এদিকেও যাচ্ছে এদিকেও যাচ্ছে, দুদিকেই গতি রয়েছে, এদিক থেকে এদিকে। তাহলে অনুভূমিক দিকে এতটা গেছে, এখান থেকে এখানে উলম্ব দিকে এতটা এসছে। তার মানে এই যে উলম্ব ভাবে নিচের দিকে যে গতি, তার কোনো প্রাথমিক বেগ নেই। হলো? তাহলে টি সময় নিচের দিকে নেবেছে কত? y। তাহলে y মানে হাফ জিটি স্কয়ার। স্থিরাবস্থা থেকে অবাধে পতনশীল বস্তুর মতো গতি, স্থিরাবস্থা থেকে অবাধে পতনশীল বস্তুর গতির ফর্মুলা কি? কি শিখেছি? এই সমান হাফ জিটি স্কয়ার, এখানে এইচ কি ওয়াই। এবার টি এর জায়গায় যেটা পেয়ে গেছি বসিয়ে দেবো, হাফ জি এক্স স্কয়ার বাই ইউ স্কয়ার। হলো? তাহলে ওয়াই সমান কে এক্স স্কয়ার, এটা কি জি বাই 2u স্কয়ার। হলো? তাহলে প্রাসের গতির সমীকরণ পেয়ে গেলাম। এটা কিসের সমীকরণ? অধিবৃত্তের সমীকরণ। তার মানে প্রাসের গতিপথ অধিবৃত্তাকার, মিটে গেল। এবার উত্থিতিকাল কতক্ষণ বাতাসে ভেসে থাকবে? মানে এই যে ছুঁড়ে দিয়েছি, এই যে ছুঁড়ে দিলাম, এইভাবে এসে যে ভূমি স্পর্শ করলো, কত সময় লাগলো? কি আমি অনুভূমিক ভাবে ছুঁড়ে দিয়েছি, বাতাসে ভেসে খানিকক্ষণ পরে ভূমি স্পর্শ করেছে। যতক্ষণ পরে ভূমি স্পর্শ করলো, ছোঁড়ার সময় থেকে উত্থিতিকাল, টাইম অফ ফ্লাইট কিভাবে বার করবো? দেখ, উলম্ব দিকে নামছে কত? এইচ হাফ জি বড় টি স্কয়ার। এই যে ওয়াই সমান হাফ জি টি স্কয়ার। তাহলে ভূমি স্পর্শ করছে মানে উলম্ব দিকে নামছে কত? এইচ। সময় বড়, ক্যাপিটাল টি, উত্থিতিকাল। তাহলে ক্যাপিটাল টি স্কয়ার মানে 2 বড় এইচ বাই জি। তাহলে টি মানে রুট ওভার 2h বাই জি। তাহলে এটা আমার কি হয়ে গেল? এটা আমার হয়ে গেল উত্থিতিকাল। উত্থিতিকাল কি? ঠিক আছে, তাহলে আমরা কি শিখে ফেললাম? টাইম অফ ফ্লাইট বা উত্থিতিকাল। তাহলে উত্থিতিকাল পেয়ে গেলাম।
প্রক্ষেপ সীমা কি করে পাবো? প্রক্ষেপ সীমা কি করে পাবো? মনে কর আমি ছুঁড়েছি 5 মিটার পার সেকেন্ড বেগে, উত্থিতিকাল 4 সেকেন্ড, উত্থিতিকাল 4 সেকেন্ড, তার মানে 4 সেকেন্ড বাতাসে ভেসে আছে, কিন্তু অনুভূমিক দিকের গতি তো সমবেগ যুক্ত গতি। তাহলে 4 সেকেন্ড সময়ে এই যে বেগ একে সামনের দিকে কতটা নিয়ে যাবে? 5 × 4 20 মিটার, তার মানে এটা 20 মিটার হবে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? প্রক্ষেপ সীমা কি করে বার করব? ইউ ইনটু বড় টি। তাহলে ইউ বড় টি কত? √2h/g হলো। এবার একটা আমরা খুব ভালো জিনিস শিখে নেব, খুব ভালো জিনিস শিখে নেব একটা, কি? এই যে পি বিন্দু, এই পি বিন্দুটি বেগটা কত? ধরো এই যে পি বিন্দু, পি এক্স ওয়াই, এই বিন্দুতে বেগ মনে করো ভি, পি বিন্দুতে বেগ মনে করো ভি, এই বেগটা কত? এটা আমাদের শিখে ফেলতে হবে। দেখো বেগের দুটো উপাংশ, অনুভূমিক উপাংশ, উলম্ব উপাংশ। অনুভূমিক উপাংশ, এটা উলম্ব উপাংশ, ঠিক আছে? তাহলে অনুভূমিক উপাংশটা কি? ইউ। আবার বলি, অনুভূমিক দিকের গতি সমবেগ যুক্ত গতি। এখানেও যা, এখানেও তাই, এখানেও তাই, এখানেও তাই, সর্বদাই অনুভূমিক দিকের বেগ হলো ইউ। তাহলে এই যে ভি এক্স এটা ইউ, এবার ভি ওয়াইটা কি? আমরা কি বলেছি? এই যে উলম্ব ভাবে নিচের দিকের যে গতি, যেন অবাধে পতনশীল বস্তু স্থিরাবস্থা থেকে অবাধে পতনশীল বস্তুর গতি যেমন। তাহলে কি ফর্মুলা? কি ফর্মুলা? ভি সমান জিটি, প্রাথমিক বেগ নেই, তাহলে ভি ওয়াই মানে জিটি। এবার দেখো এই যে পি বিন্দু, পি বিন্দুতে বেগ ভি, তার অনুভূমিক উপাংশ আমি পেয়ে গেছি, তার উলম্ব উপাংশ পেয়ে গেছি, তাহলে বেগ কি করে পাবো? √ওভার ভি এক্স স্কোয়ার যুক্ত ভি ওয়াই স্কোয়ার। তাহলে ভি মানে ইউ স্কোয়ার যুক্ত জি স্কোয়ার টি স্কোয়ার। কি ক্লিয়ার? তাহলে এই ফর্মুলা ব্যবহার করে আমরা যে কোনো সময় টিতে প্রাসের যে বেগ এটা আমরা নির্ণয় করে ফেলতে পারবো। এবার এই বেগের অভিমুখটা আমাদের শিখে ফেলতে হবে। মনে করো এই যে বেগ অনুভূমিকের সঙ্গে আলফা কোণ করছে, এই যে বেগ অনুভূমিকের সঙ্গে আলফা কোণ করছে, তাহলে ট্যান আলফা কি? ট্যান আলফা মানে ভি ওয়াই বাই ভি এক্স, জিটি বাই ইউ। তাহলে আলফা কি না? ট্যান ইনভার্স জিটি বাই ইউ। তাহলে দেখো আমরা এই যে গোটা বিষয়টা যে আলোচনা করলাম, প্রাসের অনুভূমিক প্রক্ষেপ, তাহলে এখান থেকে আমরা প্রথমে শিখে ফেললাম প্রাসের গতির সমীকরণটা কি, তার গতিপথ কেমন, অধিবৃত্তাকার শিখে ফেলেছি, উত্থিতিকাল কত এটা শিখেছি,
প্রক্ষেপ সীমা কত শিখেছি, যে কোনো একটা সময় টিতে প্রাসের বেগ কত এটা শিখেছি, এবং সেই বেগের যে অভিমুখ মানে অনুভূমিকের সঙ্গে যে আলফা কোণ করছে এটা আমরা শিখলাম। খুব ভালো করে প্রত্যেকে প্র্যাকটিস করবে। দেখো রিলেটেড অঙ্ক 2009 সালের এমসে পড়েছি। 2009 সালের যে এমসের এক্সামিনেশন তাতে এই অঙ্কটা পড়েছিল। এটা তোমরা কোথায় পেয়ে যাবে? সৃষ্টি প্রকাশনের যে 11 এর ফার্স্ট সেমিস্টার বই তার পেজ নাম্বার 231 এই উদাহরণ। কি বক্তব্য না, একটা বস্তুকে অনুভূমিক ভাবে 4√2 মিটার পার সেকেন্ড বেগে ছোড়া হলো। 0.7 সেকেন্ড পরে প্রাসের বেগ নির্ণয় করো। আমি একটু আগে আলোচনা করেছি যে এই টাইপের অঙ্ক কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো আমি একেবারে ফর্মুলা ফেলছি, ইউ স্কোয়ার যুক্ত জি স্কোয়ার টি স্কোয়ার। ইউটা কত? 4√2 মিটার পার সেকেন্ড। টিটা কত? 0.7 সেকেন্ড। তাহলে এটা আমি আলোচনা করেছি যে এই ফর্মুলা তোমাকে মনে রাখতে হবে। তাহলে দেখো ইউ স্কোয়ার 4√2 তার স্কোয়ার 16 দুগুণে 32। জি দেখো জি স্কোয়ার, জি হলো 10, জি স্কোয়ার কত? 100। এটা 0.7 বর্গ করো, 0.4 নয়, তাকে 100 দিয়ে গুণ, 49। 32 49 81, বর্গমূল করলে 9 মিটার পার সেকেন্ড। খুব ভালো অঙ্ক, ফর্মুলা মুখস্থ রাখবে, অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, দেখো এটাও একটা খুব ভালো অঙ্ক, খুব ভালো একটা অঙ্ক। লক্ষ্য করো 1960 মিটার উচ্চতায় একটি বিমান 720 কিলোমিটার পার আওয়ার বেগে অনুভূমিক ভাবে উড়ে যাচ্ছে। বিমানটি যখন ভূপৃষ্ঠের ঠিক এ বিন্দুর ওপরে, তখন তা থেকে একটা বস্তু ফেলা হলে বস্তুটি বি বিন্দুতে পড়ছে। দেখো আমরা নর্মাল এরকম দেখে এটা বিমান যাচ্ছে, ধরো এটা বিমান, এটা ভূমি এ বিন্দু ঠিক ওপরে, তখন সেখান থেকে একটা বস্তুকে ফেলা হয়েছে। তাহলে দেখো বস্তুকে যদি ফেলা হয় তার মানে বস্তু বিমানের যে বেগ সেটা পাবে, তাহলে বস্তুর যে প্রারম্ভিক বেগ সেটা অনুভূমিক দিকে ইউ বেগ, ধরো বিমানের বেগ ইউ। তাহলে বস্তু এইভাবে গিয়ে বি বিন্দুতে ভূমি স্পর্শ করবে। আবার বলি, বিমান ভূপৃষ্ঠের এ বিন্দুর ঠিক ওপরে, বিমানের বেগ ইউ। আচ্ছা ইউটা আমি নির্ণয় করে নিই, 720 কিলোমিটার পার আওয়ার। 720 5/18 মিটার পার সেকেন্ড, এটা তোমরা সকলে মনে রাখবে। 1 কিলোমিটার পার আওয়ার মানে হলো 5 মিটার পার সেকেন্ড। তাহলে ক্যালকুলেশন করলে কি আসছে? 200 মিটার পার সেকেন্ড। তাহলে বিমানের বেগ 200 মিটার পার সেকেন্ড। বস্তুকে যখন ছেড়েছি, তাহলে বস্তুর প্রারম্ভিক বেগ কত? না বিমানের বেগের সমান। কোন দিকে? অনুভূমিক দিকে। তার মানে এটা যেন একটা প্রাসের অনুভূমিক যে প্রক্ষেপ তার সমতুল্য। তাহলে এই বস্তু এইভাবে গিয়ে বি বিন্দুতে ভূমি স্পর্শ করবে। আমাদের কি চাইছে? কত সময় পরে এটি ভূমি স্পর্শ করবে। আচ্ছা বিমান কত উচ্চতায় ছিল? 1960 মিটার। তাহলে উত্থিতি কাল √,
2h/g। তাহলে 2h 1960, এটা 9.8। ক্যালকুলেশনটা একটু দেখে নাও। 1960, এটা 98, আমি ওপরে 10 লিখে দিলাম। এবার দেখো 98, তাহলে এটা 20, তাহলে বিষয়টা বুঝে নাও। দুটো দুইয়ের জন্য একটা 2, দুটো শূন্যর জন্য একটা 0, 20 সেকেন্ড। তাহলে 20 সেকেন্ড পরে বস্তুটা ভূমি স্পর্শ করবে। তাহলে এ থেকে বি কি শিখেছি? প্রক্ষেপ সীমা, সেটা কত? ইউ ইন্টু টি। ইউ কত? 200 মিটার পার সেকেন্ড। এটা কত? 20 সেকেন্ড। তাহলে 4000 মিটার মানে 4 কিলোমিটার। ঠিক আছে।